বা আপনার সেক্রেটারি যখন আপনি নিয়োগ করবেন, নিশ্চয়ই তার ব্যাকগ্রাউন্ডটা আপনি খুঁজে দেখবেন যে আপনার মতন একজন মানুষ তার পিএ যে হচ্ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে পিএ, যাকে ঘিরে আজকে এতগুলো প্রশ্ন, অভিষেক বন্দ্যোপাধ্যায় জানতেন না যে তিনি এই কাজগুলো করছেন, নাকি জেনেও মুখ বন্ধ করেছিলেন? তিনি জানতেন না, এটা তো হতে পারে না। এখন সেটা আমি কি করে বলবো ম্যাডাম, তিনি কি ক্রাইটেরিয়া শুনেছি তো উনি ওনার ছোটবেলার স্কুলমেট ছিলেন, সেখান থেকে তারপর বিয়ে হয়েছেন। এবার তিনি তার কোন বিষয়টা জানতেন, কোন বিষয়টা জানতেন না, কোন বিষয়টা না জেনে রেখেছেন বা কোন বিষয়টা জেনেই রেখেছেন, এটা তো আমার পক্ষে বলা সম্ভব না, এটা উনিই বলতে পারবেন। কিন্তু এখনো উনি তো তার বলেই চলেছেন যে যেদিন তার টাওয়ার লোকেশন হয়, আপনি বললেন যে তদন্তের বিষয় আপনি বলবেন না, কিন্তু আমি তদন্তের না, আমি একটু পরিস্থিতিটা বলছি। আমি বলবো না বললাম না, আমি বললাম এই বিষয়ে আমি জানি না। জানেন না, কিন্তু পুরো বিষয়টাই তদন্ত সাপেক্ষ, আর তদন্তাধীন কোনো বিষয় নিয়ে আমরা সেভাবে আলোচনাও করতে পারি না। কিন্তু আমি পরিস্থিতিটা একটু বলছি যে তার টাওয়ার লোকেশন দেখে পুলিশ এলো, অভিষেক বন্দ্যোপাধ্যায় তখনও তার যে বক্তব্যটা, সেটা কোথাও গিয়ে যেন আমাদের মনে হলো সাধারণ মানুষের যে তিনি তখনও সুমিত রায়কে ডিফেন্ড করছেন। দেখুন, একটা দীর্ঘদিন ধরে যে যার সাথে যুক্ত, সে যে কোনোভাবে পিএ হিসেবে যুক্ত থাক বা অন্য কারোর হিসেবে যুক্ত থাক, এটা তো কমন সাইকোলজি, মানে আমি একজন ডাক্তার হিসেবে বলতে পারি, কমন সাইকোলজি তো হবেই ইনিশিয়ালি তাকে ডিফেন্ড করার চেষ্টা করবে, আনটিল অ্যান্ড আনলেস প্রুভড আদারওয়াইজ। এবার তদন্তের মধ্যে দিয়ে কোনো কিছু প্রমাণিত হলে তারপরেও তিনি সেটাকে ডিফেন্ড করছেন কিনা, সেটাই কিন্তু লক্ষণীয়। ইনিশিয়ালি আপনার সুপিরিয়র, ইনিশিয়ালি আপনাকে কেউ যদি হ্যারাস করে, ইনিশিয়ালি আপনার সুপিরিয়র আপনাকে গার্ড করার চেষ্টা করবে, সেটাই কমন সাইকোলজি, এটা হিউম্যান সাইকোলজি তাই বলে। কিন্তু আপনার উপর চলতে থাকা তদন্তের মধ্যে দিয়ে আপনি যদি দোষী প্রমাণিত হন, তারপরেও আপনার সুপিরিয়র আপনাকে গার্ড করছে কিনা, সেটাই কিন্তু দেখার বিষয়। আচ্ছা, এই যে আইপ্যাককে নিয়োগ করা, এটা কার বুদ্ধিতে এসেছিল? অভিষেক বন্দ্যোপাধ্যায় না মমতা? এটা ওই যে বললাম, তৃণমূলে যে ট্রান্সফরমেশন, যে কর্পোরেটাইজেশন, ইটস এ পার্ট অফ দ্য কর্পোরেটাইজেশন। প্রশান্ত কিশোরকে ধরে আইপ্যাকের পথ চলা শুরু। তারপর প্রশান্ত কিশোর যখন বিহারে গিয়ে নিজের রাজনৈতিক দল খুলল, তখন তার উত্তরসূরি হিসেবে আমাদের যারা রয়েছেন প্রতীক জৈন এবং বাকি যারা, তারা আইপ্যাক চালাতো সল্টলেকের একটা অফিস থেকে। কিন্তু তৃণমূল কংগ্রেস থেকে আপনারা যারা পুরনো নেতা ছিলেন, যেমন তাপস রায়, তিনি বেরিয়ে গেলেন, এরকম তো অনেককে আমরা বেরিয়ে যেতে দেখেছি। তাপস রায় তিনি বেরিয়ে গেলেন, সজল ঘোষ তিনি বেরিয়ে গেলেন, মানে যারা আপনারা সেই সময় কাজ করেছেন, পুরনো কংগ্রেস কর্মীরা, কংগ্রেস ঘরানা থেকে আপনারা যারা এসেছিলেন, তখনও কি দলটাকে আটকানোর চেষ্টা হয়নি? আপনি তাপস রায়, সজল ঘোষ কেন বলছেন? আজকে বর্তমানে যিনি মুখ্যমন্ত্রী হয়েছেন তিনি কোথায় ছিলেন? একদম শুভেন্দু অধিকারী। মমতা বন্দ্যোপাধ্যায়ের পরে আমাদের সেই সময়কার তৃণমূল কংগ্রেসে সব থেকে যদি জনমোহিনী ক্যারেক্টার থেকে থাকতো, শুভেন্দু অধিকারী, যেটা মানে মাস অ্যাট্রাকশন যেটা বলে, মমতা বন্দ্যোপাধ্যায়ের পরে যার সভায় লক্ষ লক্ষ লোক আসতো, কাতারে কাতারে লোক হতো, তিনি তো শুভেন্দু অধিকারী। তিনি রাজ্যে যখন যুব সংগঠনের সভাপতি ছিলেন, আমার সৌভাগ্য হয়েছিল 7 বছর তার সাথে জেনারেল সেক্রেটারি হিসেবে রাজ্য যুব তৃণমূল কংগ্রেসে কাজ করেছি। আমি দেখেছি তার ক্যালিবার কী, তার ক্যারিশমা কী, তার অনেস্টি কী, তার ডেডিকেশন কী, তার ক্ষমতা, পরিশ্রম করার ক্ষমতা কী। আমি তো নিজে তার পাশে থেকে দেখেছি 7টা বছর। তো তাকে আমরা ধরে রাখতে পারিনি, তো এটা তো অস্বীকার করার জায়গায় নেই। একটা কথা বলুন এখানে, যে শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেসটা 2021-এর ভোটের আগে ছেড়েছিলেন, সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার একটা মনোমালিন্য, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কারণেই তার দলটা ছাড়া। তখনও কি কোথাও গিয়ে এই বিষয়টা সামনে আসেনি যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বেশি প্রশ্রয় দিতে গিয়ে শুভেন্দু অধিকারীর মতো শুভেন্দু অধিকারী যেভাবে দক্ষতার সাথে তৃণমূল কংগ্রেসের যুব সংগঠনটাকে নিয়ে গিয়েছিলেন, এবং 2011-য় যে পরিবর্তন, সেই পরিবর্তনের অন্যতম কাণ্ডারি ছিলেন শুভেন্দুবাবু, অস্বীকার করার জায়গা নেই। আজকে সিঙ্গুর নন্দীগ্রাম না ঘটলে আজকে এই পরিবর্তন হতো কিনা আমরা এখনও কিন্তু একটা বড় কোশ্চেন মার্ক। এবং নন্দীগ্রাম মাইনাস শুভেন্দু অধিকারী, শিশির অধিকারী দুঃস্বপ্নেও ভাবা যায় না। তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে তাপস রায় একটা উত্তর কলকাতা বা আমাদের রাজ্য রাজনীতির একটা স্টলওয়ার্ড লিডার। আমি তার আন্ডারে ছাত্র পরিষদ করেছি, রাজ্য ছাত্র পরিষদে তিনি যখন প্রেসিডেন্ট ছিলেন। তাকে তিনি বরানগরের, তিনি থাকেন বহুবাজারে, তাকে পাঠিয়ে দেওয়া হচ্ছে বরানগর থেকে, তাকে ভোটে জিততে হচ্ছে। তাকে উত্তর কলকাতার সভাপতি করা হচ্ছে, কিছুদিনের মধ্যে আবার তাকে সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হচ্ছে। এরমভাবে ছেলে খেলা করা, তাকে যখন তখন হ্যাটা করা, দুধছাই করা, এগুলো তো আমরা দেখেছি। সজলের সাথে আমি একসাথে অলমোস্ট কন্টেম্পোরারি আমরা ছাত্র রাজনীতি করেছি। সেই সজল ঘোষ একটা যথেষ্ট দাপুটে একটা ছাত্র নেতা, তার বাড়িতে পুলিশ দিয়ে লাথি মেরে, দরজা ভেঙে, ইত্যাদি ইত্যাদি করে তাকে দল থেকে ছেড়ে যেতে বাধ্য করা হয়েছে। আমাকেও তো এক প্রকার বাধ্য করা হয়েছিল। আমি শুধু সেই সময় আমার মেয়েকে নিয়ে এমন ভীত সন্ত্রস্ত করে দিয়েছিল যে তুমি যদি বেশি কিছু বলো, তোমার মেয়ে কী করে ডাক্তারি পাস করবে দেখে নেবো, তাই আমি কিছুটা ভয় পেয়েছিলাম। কিন্তু এই সমস্ত নেতারা
এই শুভেন্দু অধিকারী থেকে শুরু করে তাপস রায় থেকে শুরু করে সজল ঘোষ, এরা এক একটা চলে যাওয়াতে তো আমাদের দলে একটা একটা করে একটা বড় খাত তৈরি হয়েছে, তারই খেসারত আজকে দিতে হলো। আজকে সেই শুভেন্দু অধিকারী বাংলার অন্যতম নায়ক হিসাবে, বাংলার আজকে নতুন মুক্তিসূর্য হিসাবে, মুখ্যমন্ত্রী হিসাবে খুব সুন্দর চালাচ্ছেন। মাত্র 1 মাস কিছুদিন হয়েছে, ইতিমধ্যেই তিনি প্রমাণ করে দিয়েছেন তিনি কতটা দক্ষ পরিচালক হিসাবে বাংলাকে চালাবেন। এই যে সন্দীপন সাহা বা ঋতব্রত ব্যানার্জি, তারা এখন এই যে নতুন তৃণমূল 65 জন তাদের সঙ্গে আছে, ঋতব্রত ব্যানার্জি গতকাল বলেছেন, যিনি এই মুহূর্তে দাঁড়িয়ে বিরোধী দলনেতা স্ট্যাটাস যার কাছে রয়েছে। আপনার কি মনে হয় এরা একসঙ্গে পথ চলতে পারবে, নাকি এদের মধ্যেও সেই ফাটল দেখা দেবে? আমার তো মনে হয় পারবে, তার কারণ এখানে তো এই ডিক্টেটরশিপটা থাকবে না, এখানে একটা ডেমোক্রেসি থাকবে। আমার যেটুকু মনে হয় এখানে তো সবাই মিলে, এখন অবধি যা দেখছি, সবাই মিলে একসাথে বসে আলোচনা করে সিদ্ধান্ত নিচ্ছে। একজন হুইপ দিচ্ছে, ডিক্টেট করছে, আর একজন সেটা মাথা নিচু করে ইয়েস স্যার, ইয়েস ম্যাডাম, জো হুজুর বলে মেনে নিচ্ছে। সেইখানেই তো তখন অসন্তোষ তৈরি হয়। আর যখন একটা আলোচনার মধ্যে দিয়ে সিদ্ধান্ত হয়, আলোচনায় কেউ দ্বিমত পোষণ করতে পারে, কিন্তু আলোচনার পর যখন কনক্লুশনে আসে, সেটা যখন সবাই মেনে নেয়, তখন সেটা লং টার্মের জন্য ডেফিনেটলি ভালো। প্লাস এতগুলো দেখুন, আজকে 1 মাসের মধ্যে 80টা এমএলএর মধ্যে 64টা এমএলএ এক জায়গায় এসছে। সুতরাং দেয়ার মাস্ট বি সামথিং। কেউ তো আর বাচ্চা নয়, কেউ তো স্কুল থেকে এসে এমএলএ হয়নি। তার মধ্যে অনেকেই আছে যারা 2বার 3বার 4বারের এমএলএ, অনেকে আছে তারা মন্ত্রী থেকেছে, অনেকে আছে তারা দলের বিভিন্ন বড় পদে থেকেছে। সুতরাং তাদের প্রত্যেকের একটা অভিজ্ঞতা আছে। সুতরাং তারা একটা মাইন্ডসেট নিয়ে, তারা একটা প্রিপারেশন নিয়ে, চিন্তাভাবনা করে ভবিষ্যতের কর্মপ্রণালী ঠিক করেই তো এসছে। আবেগে একদিনে ওই ক্লাবে কফি হাউসে চা খাওয়ার মতো করে তো একদিন আসেনি। আজকে যদি দলটা বিধানসভায় জিততো, তাহলে এই ভিলেন অভিষেক ব্যানার্জি কি হিরো হয়ে যেতেন? দলটা জিতলে ডিক্টেটরশিপ থাকতো, তখন আবার সবাই মিলে চুপ করে সহ্য করতে হতো। কেউ কিছু ক্ষমতার লোভে সহ্য করতো, কেউ ভয়ে সহ্য করতো, ডিক্টেটরশিপ আরও বেশি করে চলতো। এবং এই এসপি দাসের মতো ডিফ্যাক্টো যারা হেলথ মিনিস্টার, তারা আরও মাথাচাড়া দিত, এবং সুদীপ্ত রায়, সুশান্ত রায়, সন্দীপ ঘোষের মতো দানবীয় ক্যারেক্টারগুলো আরও নখদাঁত বার করে সমস্ত কিছু ছত্রাখার করে দিত। সেটা তো হতোই, মানে এই দুর্নীতিগুলো চলতেই থাকতো, আর আরও প্রমোটেড হতো, এবং তারা আরও বেশি করে মৌরুষি পাট্টা তারা চালাতো। আমি একটা কথা একটু আপনার কাছ থেকে জানতে চাই, সেটা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় কি দুর্নীতি পরায়ণ? সেটা আমি কি করে বলবো, সেটা তদন্ত সাপেক্ষ বিষয়। তার বিরুদ্ধে তো, কারণ তাকে যেভাবে ইডি, সিবিআই, সিআইডি যেভাবে ডাকছে, এবং শেষ পর্যন্ত আলটিমেটলি তদন্তের কনক্লুশন না হলে তো আপনি কনক্লুড করতে পারেন না। অভিযুক্ত এবং সাজাপ্রাপ্ত দুটোর মধ্যে তো তফাৎ আছে। তদন্ত চলছে। আমরা এটুকু আশা রাখতে পারি যে বর্তমান পুলিশ প্রশাসন বা বর্তমান সিআইডি অন্তত নিরপেক্ষভাবে কাজ করবে, কারোর অঙ্গুলি হেলনা চলবে না, এবং নিরপেক্ষতার মধ্যে দিয়ে যদি সত্য সামনে আসে, আইন মোতাবেক যা পদক্ষেপ নেওয়া হবে। এই যে শুভেন্দু অধিকারী যেগুলো বলেন, একেবারে গরু চোর, কয়লা চোর, বালি চোর, শিক্ষা চোর, চাকরি চোর, রেশন চোর, এই কথাগুলো তো উনি বলেছেন, বিভিন্ন সময় বলেছেন, আমরা শুনেছি, আমাদের কাছে